হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওম সমালোচনা ম্যাথস। তো এখন আমি ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেওয়া কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কোশ্চেন, অঙ্ক কোশ্চেন আপনাদেরকে সলিউশন করে দেখাচ্ছি। তো শুরু করছি। প্রথমে যে প্রশ্নটি আছে, প্রথমে প্রশ্নটি বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এবিসি বাস্তব এবং এ নট ইকুয়াল টু 0। এবিসি বাস্তব এবং এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তো এই সমীকরণের বীজদ্বয় কি সমান হওয়ার শর্ত? তো এই বীজদ্বয় সমান হতে গেলে আমরা কি জানি যে বীজদ্বয় সমান হওয়ার শর্ত নিরূপক ইজিক্যাল টু 0। নিরূপক যদি 0 হয় তাহলে কি হয়, বীজদ্বয় কি হয়, সমান হয়। তাহলে এর নিরূপক সমান 0। এখন নিরূপক সমান যদি আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, সো দ্যাটস ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণের যেটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার নিরূপক সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তো এখান থেকে আমি আর একটা স্টেপ করে নিতে পারি, যে এখান থেকে বলতে পারি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। তো এটি আমার নির্ণয় শর্ত। নেক্সট কোশ্চেন নম্বর 2-তে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 2-তে কী দেওয়া আছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে তার কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তো তার আগে আমাকে ছবিটা ড্র করতে হবে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা আমি কেন্দ্রীয় একটি বৃত্ত নিলাম। একটা জ্যা নিচ্ছি আমি 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটারের জ্যা, নাম দিলাম এবি জ্যা, এটা হয়ে গেল 12 সেন্টিমিটার। আশা করি দেখতে পাওয়া যাচ্ছে 12 সেন্টিমিটারের জ্যা, ঠিক আছে। এরপরে আমি এইখান থেকে ওবি যোগ করে দিচ্ছি। তো ওবি যোগ করে দিলাম। তো এই ডিস্টেন্সটা এবি সমান যদি 12 হয়, তাহলে ওবি সমান আমার কত হবে? 10 সেন্টিমিটার। এরপর আমি এই ও বিন্দু থেকে এই এবি এর উপরে লম্ব টানলাম। তো আমরা জ্যামিতি থেকে জানি যে এই যে ওবি, এটা যদি ও এন লম্ব হয়, এই যে ও এন লম্বটা এবি কে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করে। তো তাহলে এবি দূরত্ব যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এনবি সমান কত হবে? এনবি সমান অবশ্যই আমার 6 সেন্টিমিটার হবে। কারণ কোনো বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি সেই বৃত্তের জ্যায়ের উপরে লম্ব টানি, তাহলে সেই লম্বটা ওই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এনবি সমান আমার হয়ে গেল 6 সেন্টিমিটার। আবার ওবি সমান 10 সেন্টিমিটার। এখন এই এনবিটাই তো হচ্ছে এই এবি জ্যায়ের ও বিন্দু থেকে দূরত্ব, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব, তাই তো। তো এখন যদি আমি ত্রিভুজ ও এন বিতে, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা সমকোণ। ও এন বিতে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব। তো ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এনবি ও এন স্কোয়ার প্লাস এনবি স্কোয়ার। তো ও এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার মাইনাস এনবি স্কোয়ার। তো ওবির ভ্যালু কত হয়েছে? 10 স্কোয়ার মাইনাস এনবির ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার।
তো এটা যদি ক্যালকুলেশন করি, এটা 100 মাইনাস 36 মানে 64। তো ও এন সমান √64 আসবে, মানে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই কেন্দ্র থেকে তাহলে এই দূরত্বটা আমার হয়ে গেল। তাহলে এই নির্ণয় দূরত্ব, এটাই আমার নির্ণয় দূরত্ব। এরপর আমি একটা হেডিং দিয়ে দিই যে আমরা কি সলিউশন করছি। ক্লাস 10 WB বোর্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ঠিক আছে, তো এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্নে কি বলা আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি 1:8 হয়, তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? এটিও একটি মানে পরিমিতির একটি সহজ প্রশ্ন। তো ঘনক দুটি ধরি, আমরা কি লিখব, ধরি প্রথম ঘনকের আয়তন VA অথবা V1 লিখছি। V1 সমান আমি V1 এবং তার প্রতিটি ধারের দৈর্ঘ্য A1 একক। ঠিক আছে, তাহলে V1 সমান হচ্ছে A1 কিউব। একইভাবে এটা প্রথম ঘনকের ক্ষেত্রে, দ্বিতীয় ঘনকের একইভাবে দ্বিতীয় ঘনকের আয়তন V2 সমান হচ্ছে A3 তার কিউব, সরি A2 তার কিউব, A2 এর কিউব। এখন এই V1 বাই V2 সমান 1:8 দেয়া আছে। তো V1 এর ভ্যালু কত আছে, A1 এর কিউব, V2 এর ভ্যালু কত আছে, A2 কিউব সমান 1/8। তো কিউব রুট যদি উভয় দিকে করি, উভয় দিকে আমি কিউব রুট করছি, কিউব রুট যদি উভয় দিকে করা হয়, তাহলে A1/A2 মান কত পাবো আমরা, A1/A2 মান পাবো আমরা 1/2। এখন সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল যদি প্রথম ঘনকের ক্ষেত্রে S1 ধরা হয় এবং দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে যদি S2 ধরা হয় সমতলের ক্ষেত্রফল, তাহলে এই S1/S2 সমান আমরা কি জানি, 6A1 স্কোয়ার বাই 6A2 স্কোয়ার। ঠিক আছে, তো 6 আমরা অনুপাত যেহেতু আছে এটি কেটে গেল, A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। তো A1 A2 ভ্যালু আমরা পেয়েছি কত, 1/2। তো তার পুরোটা আমি স্কোয়ার করে দেবো, A1 A2 স্কোয়ার, তো এটা পাবো 1/4। তো S1/S2 সমান আমরা পেয়ে যাব 1/4, আর S1:S2 1:4। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কিন্তু, ঠিক আছে, 441 টাকা হলে সুদের হার কত? তো এটা আমরা কি করে করব,
তো যদি আমার মূলধন p টাকা হয়, ঠিক আছে, মূলধন যদি p টাকা হয় আর রেট পার্সেন্ট বা যেটাকে বাংলাতে মানে রেট, মূলধন p টাকা আর রেট বা হার, সুদের হার যদি আর হয়, আর পার্সেন্ট হয়, এবং সময় যদি n বছর হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হয়? সমূল চক্রবৃদ্ধি হয় সেটাকে আমরা কি বলবো? অ্যামাউন্ট বলবো। সমূল চক্রবৃদ্ধিটাকে ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট। সমান কি হয় না p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এখন এই ভ্যালুটাই আমার দেওয়া আছে 441, তো আমি বসিয়ে দিচ্ছি এখানে 441 সমান p এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে 400 টাকা, 400 টাকা 2 বছরের, ঠিক আছে। তো এখানে আমার পি আমি লিখে দিচ্ছি একবার, পি সমান হচ্ছে 400 টাকা হবে এখানে, এ সমান 441 টাকা আর এন সমান 2 বছর, এটা বছর, এগুলো সব টাকা, ঠিক আছে। তো এটা হয়ে যায় 401 প্লাস r/100 টু দি পাওয়ার 2। এখন 441/400 সমান 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2। উভয় দিকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে কত পাবো? এটা হচ্ছে 21 স্কোয়ার করলে 441 পাবো, আর 20 স্কোয়ার করলে 400 পাবো। 1 প্লাস r/100, তো r/100 সমান হবে 21/20 মাইনাস 1। এরপর আমি পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। তো r/100 সমান 1/20। এটা যদি ক্যালকুলেশন করা হয় 1/20 হবে, তোমরা ক্যালকুলেশন করে নেবে। এখান থেকে r সমান 100/20, তো r সমান কত পাবো আমি? 5%। তো সুদের হার নির্ণয় উত্তর বা সুদের হার কত? 5%। সুদের হার কত পাবো? 5%। এটি হয়ে যাবে উত্তর। এরপর আমি আরেকটি কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে যে x 12 y 27 এগুলি ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে কোশ্চেন নম্বর 5, আমরা জানি যে a b c d যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে a/b সমান b/c সমান c/d, এটা হয়, ঠিক আছে। তো এখানে আমাকে ABCD দেওয়া নেই, এখানে আমার কি দেওয়া আছে? x 12 y 27 এগুলি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। তো এগুলোকে আমাকে x আর y সলিউশন করতে হবে। তো x আমি কি লিখবো এখান থেকে? যেহেতু x 12 y 27 ক্রমিক সমানুপাতি, x 12 y 27 এরা ক্রমিক সমানুপাতি,
যেহেতু এরা ক্রমিক সমানুপাতি তাই x/12 দ্যাটস ইকুয়ালস টু 12/y দ্যাটস ইকুয়ালস টু y/27। ঠিক আছে, এখন এই দুটো ইকুয়ালিটি থেকে আমরা কি লিখতে পারি যে 12/y সমান y/27। তো এখান থেকে আমি পাবো y স্কয়ার ইজ ইকুয়াল টু 12 × 27। হচ্ছে y স্কয়ার সমান 324। এই যদি আমি বর্গমূল করি √18 পাওয়া যাবে। y সমান √324, 324 বর্গমূল করলে কত পাবো আমরা? 18। তো y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 18। এরপরে এই প্রথম দুটো ইকুয়ালিটি দেখব। প্রথম দুটো ইকুয়ালিটি আমরা যদি লক্ষ্য করি তাহলে x/12 সমান 12/18। তো x ইকুয়াল টু 12 × 12/18। তো x এর ভ্যালু কত পেলাম? 8। তো y এর ভ্যালু পাচ্ছি 18, x এর ভ্যালু পেলাম আমরা 8। তো এটি হয়ে গেল নির্ণয় উত্তর। এরপরে আমাদেরকে আরেকটি প্রশ্ন সলিউশন করতে বলে দেওয়া হয়েছে, যেটি হলো প্রশ্ন নম্বর 6। প্রশ্ন নম্বর 6 কি বলা আছে? প্রশ্ন নম্বর 6 কি বলা আছে? প্রশ্ন নম্বর 6 বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু যদি এবিসি সমান 60 ডিগ্রি হয় তাহলে ওসিএ সমান কত? তো আমি ছবি ড্র করছি বৃত্তের, এটি বৃত্তের ছবি হয়ে গেল। এর এবি একটি ব্যাস, এবি ব্যাসের ছবি হয়ে গেল। এখানে পি একটি বিন্দু, সি একটি বিন্দু। তো সি বিন্দুটা আমি এখানে নিয়ে নিচ্ছি, এটা সি, এটা সি। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি। বিসি যোগ করে দেওয়া হচ্ছে, বিসি যোগ করে দিলাম। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এবিসি সমান বলা হয়েছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আর এইটা যদি আমার কেন্দ্র হয় তাহলে ওই কেন্দ্র ও হয় তাহলে ওসিও আমি যোগ করে দিলাম। আশা করি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। আমি ছবিটা এরকম করে ড্র করেছি, তোমরা কিন্তু ছবিটা পেন্সিল কম্পাস দিয়ে এবং পেন্সিলে ড্র করবে। এটা আমি সলিউশন করার জন্য ড্র করেছি। তো এটা 60 ডিগ্রি হয়ে গেল। তো এখন দেখা যাক আমাদেরকে কোন অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। আমাদের বলেছে যে অ্যাঙ্গেল ওসিএ, তো ওসিএ বার করার জন্য আমাদেরকে এসিএ যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলাম। এখন ওসিএ আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো মানে এই অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে। তো এখন দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, যদি এই কোণটা 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমার কত হবে? একটু যদি আমরা চিন্তা ভাবনা করি কত হবে এই কোণটা? এই কোণটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি হবে। কেন না, যদি আমি ত্রিভুজ কনসিডার করি, ত্রিভুজ ওসিবি তে ওবি ইজ ইকুয়াল টু ওসি। কেন না, একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওবি ইজ ইকুয়াল টু ওসি। এখন আবার আমরা জানি যে
একটা ত্রিভুজের যদি দুটো সাইড সমান হয়, যদি যদি দুটো দুটো সাইড সমান হয় বা দুটো ধার সমান হয়, তাহলে তার বিপরীত দিকে উৎপন্ন কোণগুলিও সমান হবে। সেই অনুপাতে যদি এই কোণ এইটা এটা যদি একই বৃত্তে ব্যাসার্ধ হয় এবং তার বিপরীত দিকে যদি 60 ডিগ্রি কোণ থাকে, তাহলে ওবি যেটা আছে তারও অপোজিটে 60 ডিগ্রি কোণই উৎপন্ন হবে। তো এটা এই কোণটাও এই কোণটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমার এই কোণটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি, তাই তো। তো এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এটা একটা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে একটা সরলরেখার উপর অবস্থিত দুটি কোণ। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা আমার কত পাবো? 120 ডিগ্রি। আমি প্রথমে সলিউশনসটা করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে লিখে বুঝিয়ে দেবো। এটা কত হবে? 120 ডিগ্রি। তো এটা 120 ডিগ্রি হয়ে গেল। এখন বা এটা আমাদের দরকার নেই। এখন আমরা জানি যে কোনো বৃত্তের ব্যাসকে যদি ভূমি করে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয়, যে ত্রিভুজের একটি শীর্ষবিন্দু ওই বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, তাহলে ওই শীর্ষবিন্দু যে কোণ উৎপন্ন করবে সেই কোণটির মান হবে এক সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি এর মান হবে এক সমকোণ। তো আমি এখানে লিখে করছি OB = OC, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই অ্যাঙ্গেল OCB = 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারা গেছে। এখন ত্রিভুজ ACB তে কোণ ACB সমান 90 ডিগ্রি। কোণ ACB সমান 90 ডিগ্রি। এটা তো কারণটা বলে দিলাম তোমাদেরকে, তোমরা বইয়ের থেকে এটা পেয়ে যাবে, বইয়ের জ্যামিতিতে। তো সেটা দেখে নেবে প্রমাণটা। তো এখানে দেখো ACB সমান 90 ডিগ্রি। এখন ACB মানে হচ্ছে অ্যাঙ্গেল ACO প্লাস অ্যাঙ্গেল OCB, এটা সমানই 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ACO ভ্যালু আমরা জানি না, অ্যাঙ্গেল OCB এর ভ্যালু আমরা জানি 60 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ACO কত হচ্ছে? 30 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা আমরা কত পেলাম? 30 ডিগ্রি। এটি হয়ে গেল আমাদের নির্ণেয় উত্তর।